নমস্কার। আজকের পডকাস্টটা একটু অন্যরকম। অন্যরকম এই অর্থে যে নানাবিধ জটিল প্রশ্ন মাঝে মাঝে আমার দিকে ছুটে আসে। যেমন তার মধ্যে এবার একটা প্রশ্ন আসছে, দাদা ইভিএম মেশিন নিয়ে কিছু ট্যাম্পারিং হচ্ছে নাকি? আমরা খবর পাচ্ছি এখন। দেখুন, বাঙালি তো এমনিতে একটু মানে পল্লবিত করে সব কিছুকে দেখতে ভালোবাসে। আর গসিপ আর হাফ ট্রুথ এখন এই পোস্ট ট্রুথের বাজারে হচ্ছে, এটা একেবারে দাবদাহের মতো ছড়িয়ে পড়ে। এই যেমন আমি গতকাল বোকার মতো বিশ্বাস করে ওই কেষ্টমণ্ডলের ভিডিওর কথা উল্লেখ করলাম, পরে জানলাম এটা ফেক। এখন এত আমারই খারাপ লাগছে, এবার সেখানে আমি ঠিক করেছি এইসব নেতাদের কোনো কিছু আর ব্যবহারই করব না, কেননা কোনটা ফেক কোনটা কী আমি জানি না। আজকে যেমন দেখছিলাম সাগরদিঘির বাইরন, সেও নাকি নানা রকম কথা বলেছে। এখন বাইরন অবশ্য প্রবলেম আছে ওর, সবচেয়ে বড় প্রবলেম অ্যালকোহলিজমের। সকাল থেকেই খেয়ে বসে থাকে, সুতরাং ও কখন কি বলে দেয় তার কোনো ঠিক নেই। কেউটা ছেলেটা সরলমতি, কিছুদিন আগেই অধীর চৌধুরীকে একেবারে অলমোস্ট কি বলবো আল্লাহ প্রেরিত একজন দূত হিসেবে বলেছিল। যাই হোক, আমি আলোচনা করতে চাই না। কতগুলো আমার মনেও প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তরগুলো আমি সেইভাবে দেওয়ার জায়গায় নেই। তাই আমি ভাবলাম যে অন্যের থেকে গুরুমারা মন্ত্র না বলে, যারা এগুলো সত্যিই বোঝে, আমার চাইতে অন্তত 100 গুণ বেটার বোঝে, সেরকম একজনকে ধরি। ধরতে গিয়ে এমন একজনকে পেলাম যাকে আমি নিজের ভাইয়ের মতোই দেখি, যদিও সে অত্যন্ত তেঁদোর বলে আমার বরাবর মনে হয়েছে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা তার যোগ্যতা। এবং আমি কালকেই সপ্তর্ষিকে বলছিলাম, রেডির তেল আর ঝর্ণার জল মিশ্রণ হয় কি না সেটা নিয়ে আমাদের রাজশেখর বসু প্রশ্ন তুলেছিলেন। এর ক্ষেত্রে সত্যিই মিশ্রণ হয়েছে। একজন সায়েন্টিস্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক এবং বেশ দাপুটে শিক্ষক, এই মুহূর্তে তার বিভাগের প্রধান, সে কিন্তু আবার আরএসএসেরও সক্রিয় কর্মী। বিজ্ঞান এবং ধর্ম কিভাবে এখন সহাবস্থান করছে সেটা আমাকে খুব বিস্মিত করে। অবশ্যই এই ডিসকোর্স নিয়ে আজকে আলোচনা করব না, কেননা তাহলে বিষয়টা আপনারাও খুব বোর হয়ে যাবেন। আজকে যেটা বিষয় করব সে হচ্ছে অরিন্দম গোটা বাংলা ঘুরছে, এবং আমার নিজের ধারণা, আমার সামনে বসে সে ওই বারফারটাইয়ের কথাবার্তা বলবে না, যেটা সত্য বলে তার মনে হয় সেটাও বলবে। অরিন্দম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। নমস্কার। প্রথমেই অরিন্দম, একটা জিনিসের সমাধান আমি খুঁজছি, সেটা হচ্ছে ইভিএম যন্ত্রের শুরু থেকে শেষ এবং মানুষের মনে এই নিয়ে এত প্রশ্ন ওঠে কেন? এটা সুমনদা, প্রথমেই বলি যে ইভিএম তো আমাদের এখানে এমনি এমনি শুরু হয়নি, একটা বিরাট সংখ্যক দেশের লোক, এবং এটা শুনলে নিশ্চয়ই তুমি অবাক হবে যারা আজকে ইভিএম নিয়ে এত প্রশ্ন করছে। ইভিএমটা কিন্তু শুরু হয়েছিল 2006 সালে, এবং সেটা ইউপিএ সরকারের মাধ্যমে, এবং সেটা যেটি প্রস্তুত করেছিলেন আইআইটি দিল্লি থেকে, এবং একদম ভারতবর্ষের জায়গা থেকে M1 মডেল। আমি ওই ইতিহাসে যাচ্ছি না, আজকে অনেক 20 বছর হয়ে গেল। সেই 20 বছরের মধ্যে ইভিএম অনেক প্রযুক্তি নতুন নতুন এসছে, যেগুলো কেউ তুমি যেরকম বলো গায়ে দেয় না মাথায় দেয়। এআই আছে, কম্পিউটার আছে, ডেটা নোটেশন আছে, প্রচুর কিছু আছে। আসল কথা মানুষের মধ্যে যে সন্দেহ যে ইভিএম হ্যাক হচ্ছে কিনা, ইভিএম বদল হচ্ছে কিনা, খুব সহজভাবে বলি, হচ্ছে না। কালকেও সুব্রত গুপ্ত মহাশয় বারবার করে বলেছেন বিভিন্ন জায়গাতে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে জ্ঞানেশ কুমারও বলেছেন যে তারা বিভিন্ন ইলেকশনে গেছেন,
বিভিন্ন নির্বাচনে গেছেন, আজ অব্দি একটি ইভিএমও পাওয়া যায়নি। এবং আমার এক্ষেত্রে বলতে কোনো অসুবিধা নেই, রাহুল গান্ধী এই নিয়ে বহু মাতামাতি করেছেন। করার পরে আইআইটি গান্ধীনগরের ডিরেক্টরের টিম, যেটা এই মুহূর্তে আমাদের দেশের, এই যে বাইরে থেকে আসা নয়, আমাদের দেশে তৈরি করা ইভিএম, আমাদের তার রজত মুন্না আইআইটি গান্ধীনগরের যিনি হচ্ছে নির্দেশক, তার আন্ডারে টিমটা তার প্রযুক্তিতে তৈরি হয়েছে। এবং এই ইভিএম অত্যন্ত সুরক্ষিত। খুব সহজভাবে বোঝাই, অফিসে তুমি যখন কোনো জায়গায় ঢুকেছো, আমরা সবাই ঢোকার সময় কি করি, একটা কার্ড ছুঁয়ে দিই, গেটটা খুলে যায়, লেখা হলো অরিন্দম ভট্টাচার্য 10:40 এই দরজাটা খুলে ঢুকেছে। এটাকে বলে একদম রেকর্ডেড ভার্সন। এবং আমি আবার যখন বেরিয়ে গেলাম, এখন অনেক কার্ডেই বলে দেওয়া হয়েছে একদম পরিষ্কার করে আবার পাঞ্চ করতে হয়। ইনি 5:40 মানে 22 বেরিয়ে গেল। ঠিক এই জিনিস ইভিএম এর মধ্যে হয়। ইভিএম যখন একজন পোলিং অফিসার, 4জন পোলিং এজেন্ট বা 7জন পোলিং এজেন্টের সামনে, ধরো 6:05 বন্ধ করে দেওয়া হলো, 3জনে সই করলেন, বন্ধর টাইমটাকে, এটাকে বলে রিয়েল টাইম এনক্রিপশন। আমরা হোয়াটসঅ্যাপ জানি এনক্রিপ্টেড, তুমি যদি আমাকে একটা মেসেজ করো, তুমি আর আমি ছাড়া কেউ জানবো না, যদি তুমি বা আমি লিক করি তবেই তা বাইরে যাবে, হোয়াটসঅ্যাপের কোম্পানিও জানবে না। এটাকেই এনক্রিপশন বলে সহজভাবে। এইখানে হোয়াটসঅ্যাপের কোম্পানি যেমন জানে না, ঠিক তেমনি ইলেকশন কমিশনও জানে না যে ওই যে এনক্রিপ্টেড হলো 6:10 আবার ওটা ভিকেল দিয়ে ট্র্যাক করতে করতে যাচ্ছে, কোনো কিছু খোলা হচ্ছে না, স্ট্রং রুমে ঢুকলো, তখন আবার পোলিং এজেন্টরা সই করেন। অনেক সময় অনেক চলে যান, হলো হয়তো অনেক নির্দল প্রার্থী পোলিং এজেন্ট চলে যান, যারা যারা সই করেন, দেখা হলো রাত্রি 10:50 ওটা স্ট্রং রুমে ঢোকা হলো। এবার পরিষ্কার কথা হচ্ছে, ওখানে একটা টেম্পারেচার সেন্সিংও থাকে। এগুলোই হচ্ছে এআই। আমরা যখন মুখে কথা বলি, টিভিতে চ্যানেল অন হয়ে যায়, জি5 মানে একটা বললাম, সঙ্গে সঙ্গে জি5 অন হয়ে গেল, দ্যাট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও তো জানে না কি জি5 একটা চ্যানেল। এই যে এনক্রিপশনটা হলো, এইবার যখন ওটা কাউন্টিং এ খোলা হবে, ওই ডিজিটাল প্রথম কথা সই ঠই, যেটা কালকে বহুবার বলে যে মিলিয়ে তো নেওয়া হবেই, যে এই সইগুলোর ছবি তুলে রাখা থাকে, ওয়েব ক্যামে ছবি তোলা থাকে। যখন পোলিং থেকে বেরোলো স্ট্রং রুমের দিকে, স্ট্রং রুমে গেল, ঢুকলো, তার ছবি তোলা থাকে। সুতরাং তৃণমূল থেকে বারবার করে বলে দিচ্ছি, সরকারি দল থেকে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, খেলা হয়ে গেছে, খেলা হচ্ছে, হ্যাক হচ্ছে। একটাই করা যায়, যেটা আমাদের সরকারি দল করে এসছে গত 10 বছর, ইভিএমটাকে তুলে নিয়ে জলে ফেলে দেওয়া, ব্যালট গিলে ফেলা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওটা করলে কি হবে, ইভিএমটা পৌঁছালো না, নকল ইভিএম হলে সঙ্গে সঙ্গে ওখানে আবার রিপোল হবে। এটা ওনার ইভিএম বদল করা, ইভিএম হ্যাক করা অসম্ভব, কারণ ওই ডিজিটাল ডেটাগুলো সংরক্ষিত হতে হতে যায়। এবং আমি আরেকটা খুব সহজ করে দুটো জিনিস তোমাকে জাস্ট বলে দেওয়ার জন্য বলে দিই, যে এই পুরো ইভিএমটা কিন্তু তৈরি হয়েছে, অনেকে বলে না এই আমরা বিল গেটসকে দিয়ে দিয়েছি বাইরে, না, ভারত ইলেকট্রনিক্স মানে লিমিটেড ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ ইলেকট্রনিক কর্পোরেশনে পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি। এবং আমরা সবটা ওখানে বিইউ আর সিইউ বলে থাকে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, এই দুজনের মধ্যে এরা দুজন শুধু জানে এই টাইম সেন্সিং। আমরা টিপলেই সঙ্গে সঙ্গে, যারা আমাদের কম্পিউটার বিশেষজ্ঞ, যদি কোনো সন্দেহ হয় সঙ্গে সঙ্গে ইসিআইতে খবর দেওয়া হয়। ওই মেশিনের সঙ্গে যে জিনিসটা, যেমন আমরা এটিএম কার্ড ঢোকাই, তোমার এটিএম কার্ড যদি একজন কেউ ঢোকায়, পারবে সেই পিনটা দিতে, তোমার ফোনে আবার ওটিপি আসবে। এটাকেই বলে ডাবল লেয়ার্স অফ এনক্রিপশন। কোনোভাবে হ্যাক করাতে, সুব্রত বারবার করে, কোনোভাবে হ্যাক, বদল, নতুন ইভিএম ঢোকানো সম্ভব নয়। আরেকটা প্রশ্ন আসে, ইভিএম এ অনেক চুরি হয়, এই জন্য বিদেশ দেশে নেয় না, আমেরিকা, ইংল্যান্ড, একে তো জনসংখ্যা কম, দ্বিতীয় কথা হচ্ছে বিদেশে যখন শুরু হয়েছিল ইভিএমটা, ওরা প্রথম থেকে ইন্টারনেটের মাধ্যমে এগুলোকে করতো। আমাদেরটা একদম পরিষ্কার করে জেনে রাখুন, কোনো নেট নেই, জাস্ট লাইক এ ক্যালকুলেটর, কোনো নেটের সঙ্গে যুক্ত নেই। এই ইন্টারনেট যাওয়ার জন্য ইনফরমেশন নেটে ক্লাউডে ছড়িয়ে পড়তে পারত। এর ফলে জার্মানি, আগে জার্মানি নেদারল্যান্ড একসঙ্গে করতো, নেদারল্যান্ড বললো জার্মানি মেশিন নেবো না, ছড়িয়ে যাচ্ছে আমাদের খবর ইয়েতে, ওরা ব্যালটে ফিরে গেল, 1 কোটি লোক, 1.5 কোটি লোক। আমাদের 100 কোটির কাছাকাছি লোক, এবং আমাদের জিনিসটা এতটাই সুরক্ষিত। আমরা কোনোদিন আমরা পিছিয়ে ছিলাম বলে না, আমাদের প্রযুক্তিবিদরা জানতেন যে আমাদের দেশে সমস্যাটা বেশি, অনেক ভোট কেন্দ্র, ইন্টারনেট ইউজ করা যাবে না। এই যে ইন্টারনেট ইউজ করা গেল না, আমরা প্রোটেক্টেড অনেক বেশি করে হয়ে গেলাম। এবং বারবার করে সুপ্রিম কোর্টে, মানে সূর্যকান্ত আগে চন্দ্রচূড়ের সামনেও রাহুল গান্ধী কথাগুলো বলেছেন, মাঝে মাঝে আইআইটি গান্ধীনগরের ডিরেক্টর এসছেন,
আমাদের ভারত ইলেকট্রনিক্সের লোকরা এসছে, বলছেন যে এই শিশু সুলভ কথাগুলোর মানে হয় না। আমাদের আবার রাজ্যের লোকরা শিশু সুলভ না, তারা ইচ্ছে করে ভয় দেখাচ্ছে। খেলা তো হয়ে গেছে, যাতে বিরোধীরা হতোদ্যম হয়ে পড়ে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কি হবে আর ভোটটা দিয়ে লাভ কি, কারণ সবই তো চুরি হয়ে যাবে। একটা ফোঁটা আমি বলতে চাই সুমনদা, সমস্ত ভোটারকে, সে সরকারের পক্ষে ভোট দিন, বিপক্ষে ভোট দিন, যাকে ইচ্ছা ভোট দিন, কোন রকম ভোট চুরি যারা ছিল, ভোট চুরি সেটা এসআইআর বাদ চলে গেছে, ইভিএম চুরির কোনো গল্প নেই। তাহলে একটা কথা প্রায় শোনা যায়, সেটা হচ্ছে আইপ্যাকের কাছে এমন কিছু চিপস বা কি আছে আমি জানি না, যেটাকে ব্যবহার করে তারা ভোটিংয়ে যে পরিমাণ ভোটিং হলো সেটার বদলে যে সংখ্যাটা তারা দেখাতে চায় সেটা ফুটে উঠবে। খুব সুন্দর, এই আরেক গল্প আর কি। মানে মানে তুমিও দেখেছো হয়তো সুমনদা, যে ভোটের সকাল থেকেই এমন সব প্রচার শুরু করে দিল, একদম সরকারি মিডিয়া, সরকারি দল, সরকারি মানে পৃষ্ঠপোষক মিডিয়াগুলো, তারা শুরু করে দিল একে ভোট দিচ্ছি, ওর নামে ভোট পড়ছে। এই যে এই হাস্যকর জিনিসগুলো, ভিভিপ্যাটে প্রত্যেকটি পোলিং এজেন্টকে চেক করিয়ে নেওয়া হয়, নইলে ভোট শুরু হয় না। সেখানে কিন্তু তৃণমূলের এজেন্টও থাকে, সিপিএম এর এজেন্টও থাকে, আইএসএফ এর এজেন্টও থাকে, কংগ্রেসের এজেন্টও থাকে। তার মানে সে দেখেছে আচ্ছা, এভরি মেশিন ইজ ভিভিপ্যাট অলওয়েজ, এবং পেপার ট্রেল থাকে। আমাদের সবচেয়ে বড় কথা এটাকে বললাম পেপার ট্রেল, ভিভিপ্যাটটা ইটস এ পেপার ট্রেল। এটা এটা বিদেশে কোনো জায়গায় ছিল না। ভিভিপ্যাটের পুরো কথাটা কি? ভিভিপ্যাট হচ্ছে মানে বেসিক্যালি পেপার আইডেন্টিফাইড সিস্টেম। এটা একটা বিরাট নাম আছে, ভেরিফাইড পেপার আইডেন্টিফাইড সিস্টেম অর ট্রানজিশন। এই জায়গাটার থেকে আমরা পেপার, কাগজ পেয়ে যাই পরিষ্কার। কারো যদি মনে হয় দেখো তুমি ভোট দিলে তৃণমূলে, সঙ্গে সঙ্গে পোলিং এজেন্ট ভোট দিল বিজেপিকে, দেখলো একদম একটা জোড়া ফুলের সিম্বল বেরিয়ে এলো। তুমি নিজে ভোট দিতে গিয়ে দেখেছো, তুমি যখন ভোটটা দিলে তুমি কিন্তু দেখে নেবে, আমি প্রত্যেক ভোটারকে এই কথাটা বলছি, যে আপনি যেখানটা টিপলেন সেটা ভিভিপ্যাটের স্ক্রিনের মধ্যে দেখা যাবে। সেটা জোড়া ফুল হতে পারে, কাস্তে হাতুড়ি হতে পারে, হাত হতে পারে, পদ্ম হতে পারে, মোমবাতি হতে পারে, হুইসেলও হতে পারে। আপনি যেটা সবচেয়ে বড় কথা, আমার এত হাসি পাচ্ছে এই জায়গাটা, বা এত বাজে ভুল ছড়ানো হচ্ছে, ওই পোলিং এজেন্ট ওখানে আছেন, উনি প্রথমেই দেখে দিয়েছেন বিজেপি টিপলে বিজেপি, তৃণমূল মানে সব দলের পোলিং হয়েছে, তৃণমূলটি তারপরেই হচ্ছে বলছে হ্যাঁ আমরা খুশি। দেন দ্য ভোট উইল স্টার্টেড। প্রথম মক পোলটা হয় প্রথম 15 মিনিট, 6:45 থেকে, এই জন্য 6টার মধ্যে পোলিং এজেন্টরা চলে যায়। একটু আস্তে করে বললেও মানে শোনা যাবে। সরি আমি একটু হয়তো বলছি ঠিকই, সেটা আমি এই কারণেই বলছি, কথাগুলো নিয়ে এত গুজব সুমনদা, এত বাজেভাবে ভয় দেখানো, হতোদ্যম করার চেষ্টা যে আমরা জিতেই গেছি, মানে খেলা হয়েই গেছে। ঠিক আসলে খেলাটা সত্যি হতো তো, খেলাটা হতো হচ্ছে বুথের মধ্যে পোলিং এজেন্টকে তুলে দিয়ে এবং ওয়েব ক্যামেরা ছাড়া বন্ধ করে টাবাটাপ টাবাটাপ টাবাটাপ, সেখানে সুমন চট্টোপাধ্যায়ের জায়গায় অরিন্দম ভট্টাচার্য ভোট দিয়ে গেল, কেউ মেলাবে না। এখন তো প্রত্যেকটা ইলেকশন কমিশন আমাদের ধর্মতলার মোড়ে দেখছেন, এবং দিল্লিতে এই নির্বাচনী ভবনে দেখছেন জ্ঞানেশ কুমারের টিম বসে। গিয়ে দেখা উচিত প্রত্যেকের, অন্ততপক্ষে আমাদের যারা দল থেকে গেছিলেন, বা আমাদের দল বলবো না, এটা সেক্ষেত্রে সমস্ত দলের জায়গা থেকেই যারা গেছিলেন, যে কোনো দলের থেকে, তারা গিয়ে দেখে এসছেন 750 ক্যামেরা বসানো হয়েছে, এবং সেই ক্যামেরার মধ্যে প্রায় 10টা থেকে 16টা করে চেম্বার করে প্রায় 40,000 বুথকে কভারিং করা হয়েছে। যে একটা সেন্সিং হয়, ধরো 5 জন লোকের থাকার কথা, রিপোর্টেড হলো ডামি ক্যান্ডিডেট নির্দল নিয়ে 8 জন প্রিসাইডিং অফিসার, সেকেন্ড অফিসার, যেই দেখা যাবে ওখানে 11 জন, কমলে ক্ষতি নেই, কেউ হতেই পারে টয়লেটে গেছে, 11 জন যেই হবে সঙ্গে সঙ্গে সেন্সিং হবে। কিন্তু প্রথম কথা, তার আগে সবচেয়ে পরিষ্কার কথা, আমাদের উত্তরবঙ্গ আরবঙ্গ দেখে ফেলেছে, এই জন্যই তারা নির্ভয়ে ভোট দিতে এসছে। কারণ সিআরপিএফ আগে চেক করবে কোন ভোটার কার্ডটা নিয়ে এসছো, কোন আধার কার্ডটা নিয়ে এসছো, মুখটা খোলো। এটার পরে বুথে যাওয়ার প্রশ্ন, ত্রিস্তরীয় জায়গা, তারপর বুথের সামনে একজন দেখবে হাতের মধ্যে মোবাইল আছে কিনা, অন্য কিছু খারাপ জিনিস যেরকম, ও মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, দেবেই না। তারপরে যাবে হচ্ছে সে বুথের মধ্যে ঢুকে, মোবাইলটা রাখবো কোথায়? রাখার জায়গা আছে মোবাইল সঙ্গে সঙ্গে, প্রত্যেকটি গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায়, যদি মোবাইল ভুল করেও নিয়ে যান হারানোর কোনো সম্ভাবনা নেই, দিয়ে দেবেন মোবাইলটা, সিআরপিএফ তার একটা লকারে রেখে দেবে, মানে একটা টোকেন দিয়ে দেবে, বা একটা কোনো দড়ি বা যায়, ওইটুকু সবাই একজন একজন করে ভোট মানে লাইনের মধ্যে যারা যাচ্ছে, আমরা বলছি দরকার নেই মোবাইলটা নিয়ে গিয়ে নিজে কেন। কিন্তু এই প্রসেসের ফলে অনেক সময় লেগে যাচ্ছে না? না, খুব সুন্দর করে, মানে খুব অবাক হয়ে দেখবে, একমাত্র মেশিন কিছু কিছু জায়গায় বিগড়ে না গেলে, ব্যাটারি নেই। আমরা চেষ্টা করেছি ইলেকট্রিসিটি সাপ্লাইকে বলে, সেখানেও ইলেকশন কমিশন কাজ করেছে,
যাতে কোনো সময় লোডশেডিংটা না হয়, এবং এই হটলাইনটাকে যাতে বিভিন্ন বুথের দিকে সব তো করা যায়নি, যতটা ব্যাটারিগুলো পরিষ্কার দেখে নেওয়া হচ্ছে রাত্রেবেলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, বা আগে দেখে নেওয়া যে ফুল ব্যাটারি, সেই এক একটা যন্ত্র একাধিকবার করে খারাপ হয়েছে। খারাপ হয়েছে। এই গরমের মধ্যে আমাদের অনেক টেম্পারেচার সেন্সিং থাকে, তার মধ্যেও সেই সংখ্যাটা দেখবে আমাদের যদি 40,132টা বুথে ভোট হয়ে গিয়ে থাকে, তার মধ্যে বোধহয় 32টা বুথেও এরকম ঘটনা ঘটেনি। এবং সেটুকুও যাতে না হয়, ইলেকশন কমিশন শিক্ষা নিয়েছে, এটা তো এবার দক্ষিণবঙ্গে নেমে এসছে, এটুকু আশা করছি হবে না। ওইটুকু বাকিদের কোনো জায়গায় মানুষ লাইন দিতে উদ্গ্রীব, কারণ রাস্তার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে নেই, মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে নেই, এবং তারা লাঠি হাতে নেই, বোম হাতে নেই, গুলি হাতে নেই। সেখানে সিআরপিএফরা দাঁড়িয়ে আছে, তারা গ্রাম থেকে গিয়ে বলছে আপনারা ভোট দিতে বেরোন। এর ফলে যারা ওই রাস্তার ঝোপে ঝাড়ে দাঁড়িয়ে থাকতে পারতো, উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, মানে আমরা যেরকম করে বলছি হু হু করে, আগে আমরা দেখতাম প্রতি ঘন্টায় সব পড়তো, উৎসব তো দন্তেশ্ব থেকে তালিবস্য হয়ে গেছিল, ডোমকল, মানে ঘন্টায় ঘন্টায় 3-4 জন করে মৃত্যু। মানে আমি একটা জায়গার কথা বললাম, সেটা হচ্ছে 20-22-এ দাঁড়াতো এক একটা দিনের শেষে। সে 2003 থেকে তুমি যদি হিসাব দেখো, 2003, 2008 পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা এক গল্প, সেখানে হু হু করে ডোমকলে ভোট পড়ছে, লাশ পড়ছে না। এটাই হচ্ছে ইলেকশন কমিশনের সাফল্য, একটা সিস্টেমের সাফল্য। তার মানে বোঝানো গেল, মানে এটা আমার বলতে ভালো লাগে সুমনদা, তুমি নিজে এত সুন্দর সাংবাদিক, ইতিহাসের ছাত্র, ইতিহাসের গবেষক, সেই অর্থে যে এক বঙ্গতনয় সুকুমার সেনকে দিয়ে ইলেকশন কমিশন প্রথম 20 কোটি লোকের ভোট করিয়েছিল স্বাধীন ভারতে। বোধহয় তারপর থেকে অনেক কিছুদিন গণতন্ত্র পশ্চিমবঙ্গে ছিল বটে, গত 60 বছর ধরে কোনো গণতন্ত্র বা গণতান্ত্রিক ভোট বলে কিছু নেই। সেই 72 সাল থেকে আমরা শুনে আসছি, আমারও জন্মের আগে থেকে, ভোট লুট এবং মৃত্যু, লাশ, মারামারি, বোম, গুলি, এটাই দমদম দেওয়া। 77 বাজে ফ্রি ভোট, 77 ফ্রি ভোট রাষ্ট্রপতি শাসনে হয়েছিল সম্ভবত, আমি শুনেছি। এবং আমরা তারপরে অনেকগুলো 84 বাই অ্যান্ড লার্জ ফ্রি, বাই অ্যান্ড লার্ন ফ্রি হয়েছিল। ভালো কথা, শুনে ভালো লাগে যে ওই আমাদের অনেকগুলো মডেল আছে না, কিন্তু এগুলো হচ্ছে লোকসভার ভোট। লোকসভা, ধরো গড়বেতা, কেশপুর মডেল, বা পাঁশকুড়া মডেল, বা আমাদের কাছে দমদম দাওয়াই, সেখান থেকে চলে আরামবাগ মডেল, সেখান থেকে নতুন করে চলে এলো দিনহাটা মডেল, থেকে এখন কিটা মডার্ন, নানুর মডেল, এখন মডার্ন হচ্ছে ডায়মন্ড মডেল, যেখানে আপনি গিনেস বুকে রেকর্ড করতে পারেন যে কোনো অসুবিধাই নেই, একটা লোক 10 লক্ষ ভোটেও জিততে পারে। ধরুন 10 লক্ষ ভোটার, আপনি 11 লক্ষেও জিততে পারেন, বোধহয় সবই সম্ভব। এইটা বোধহয় আরেক বঙ্গতনয় সফল করলেন ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল এবং অবশ্যই সুব্রত গুপ্ত। সুকুমার সেন থেকে সুব্রত গুপ্ত, অর্ডারটা উল্টো ভাবেই বলতে হবে, পদমর্যাদা দিয়ে বললে হবে না। সত্যি মানে তার কারণ হচ্ছে এদের তিনজনের মধ্যে সুব্রত বাবুরই একমাত্র আইআইটি ইলেকট্রনিক্সের তিনি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরেটও শেষ করেছেন। এবং উনি যেরকম আইটি বোঝেন, আমি না মানে কল্পনাও করতে পারি না যে একজন আমলা, সাধারণত তারা সুন্দর এসে লেখে, খুব বিউটিফুলি একটা জিনিসকে প্যারাফ্রেজ করে নামিয়ে দিতে পারে ফাইলের উপর, বক্তৃতা দেয় ভালো, কিন্তু এই ধরনের মানে ডেটা নিয়ে কাজ করা, আইটি নিয়ে কাজ করা, এআই নিয়ে কাজ করা, অ্যান্ড এভরিথিং হি ইজ আপ টু ডেট প্রচণ্ডভাবে। সুতরাং কৃতিত্ব শুড বি গিভেন এগেইন টু এ বেঙ্গলি, লেট আস নট বি ভেরি কি যায় আসে। সত্যি আমরা তো কোনো দলের প্রতিনিধিত্ব করি না, আমরা বাঙালি হয়ে গর্ব করবো না? নিশ্চয়ই করবো। সুকুমার সেন থেকে এবার সেকেন্ড কোয়ারি, সেটা হচ্ছে এসআইআর সংক্রান্ত, যে টু হোয়াট এক্সটেন্ট এসআইআর হ্যাজ ইম্প্যাক্টেড দ্য ভোটিং প্যাটার্ন। এবং এর পরের প্রশ্নটা যেটা হবে সেটা ইজ এ করোলারি, বাট ফার্স্ট লেট আস ডিসকাস দিস। এসআইআর হওয়ার ফলে টোটাল ভোটারের বেসটা কমে গেছে, দেয়ারফর ভোট দানটাকে অনেকখানি ইনফ্লেটেড লাগছে, বিকজ বেসটা কমে গেলে ওটা হবেই। আর সেই কারণে বলা হচ্ছে যে এটা নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই। 84% আর 80% এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের নর্মাল অ্যাভারেজ। সুতরাং এবার যদি 90 ছুঁয়ে থাকে, তার পিছনে
যদি কারুর জাদুকাঠি থাকে সেটা এসআইআর। ডু ইউ এগ্রি? আমি হ্যাঁ এবং না, মানে এসআইআর এর জন্য একটা বেড়েছে, একটা লোক পরিষ্কার কথা, মানে আমার 5টা লোক মিলে 100 টাকা নিত, 20%, প্রত্যেকে 20% পেল। হঠাৎ করে একটা লোক বাদ হয়ে গেল, 25 টাকা করে 4জন পাবে, 5% কিন্তু বেড়ে গেল। দ্যাট ইজ এসআইআর এফেক্ট। 5জনের মধ্যে একজন ডিলিটেড, সঙ্গে সঙ্গে 80% ভোটটা 85%-এ চলে গেল। খুব সহজ, এটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল। এর উপরেও একটা ক্রিম লেয়ার হয়েছে, একটা প্যাস্ট্রির মধ্যে ক্রিমটা আছে, তার উপর আবার কিছু চেরি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভোট দিতে যাওয়ার প্রবণতা। আমি কোনো জাত ধর্মের এখানে পরিষ্কার কথা বলছি, যে একটা গোষ্ঠী হয়তো বেশি ভোট দিত, এবার দেখা যাচ্ছে গোষ্ঠী নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে, এই নিশ্চিন্ত নির্ভয় পরিবেশে ভোটটা দিতে গেছে বলেই 85%টা লাফ মেরে 90, 91, 92-তে গেল। আমাদের কাছে খুব এক্সপেক্টেড ছিল। যেমন তামিলনাড়ু, খুব একটা এক্সাম্পল তোমাকে দিই, তামিলনাড়ু এই মার্কেটে রেকর্ড করে ফেলেছে, কিন্তু তামিলনাড়ুর রেকর্ডটা কি হয়েছে, 79 থেকে 83% হয়েছে। আমাদের কিন্তু 83 থেকে 92% থেকে 93%-এর দিকে গেছে। এই যে ডিফারেন্স, তামিলনাড়ুতেও নাকি 11% ভোট হয়ে হয়েছে। ওরা 11% যে ভোটটা বেড়েছে, ওদের এই 11%টা কিন্তু, এটা তুমি বোধহয় দেখেছো, কেন বলছি, মানে আমার তুলনা দেওয়া ভুল হলো, ওদের কিন্তু আমাদের থেকে নাম অনেক বেশি বাদ গেছে ওদের লোক সংখ্যার তুলনায়। ওদের 95 লাখ। এবং ওটা যদি তুমি ওদের লোক সংখ্যার তুলনায় দেখো, আমাদের হয়তো বাদ গেছে 12, ওদের 16% বাদ গেছে। এবং এটা হয়তো গুজরাট, উত্তরপ্রদেশে এটা হয়তো আরো বেশি পার্সেন্টেজ, প্রায় 2.5 কোটি থেকে 3.25 কোটি। গুজরাট 1 কোটি যার লোক সংখ্যা, সেখানে আমাদের 91 লাখ বাদ গেছে, সেটা 11% বা 12%। সেইটা, এটা তো ধরে নেওয়া যায় না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, একজন লজিক্যাল পার্সন হয়, সবাই কি আর ভোট দিতে যেত? সবাই তো আর ভোট দিতে যেত না। কিন্তু এই যে এসআইআর করার জন্য ভোটের নাম্বারটা কমে এলো, এবার যে পার্সেন্টেজ বাড়বেই, সব জায়গাতে বেড়েছে, সব জায়গাতে বেড়েছে, কেরালাতেও বেড়েছে। কেরালাতে মাত্র 9 লক্ষ থেকে 10 লক্ষ নাম বাদ গেছে, তাতেও 2% বেড়েছে এসআইআর এফেক্ট। কিন্তু তারপরে যে 3-4%-এর ক্রিমি লেয়ারটা, এটা কিন্তু সমস্ত স্ট্যাটিস্টিশিয়ানই বলছেন, যারা যারা বিভিন্ন জায়গায়, আমি জাস্ট আসার আগে আমি হিন্দু পড়ে এলাম, আমি সেখানেও যেখানে বলছেন রূপেন নাগোয়াল, যে ওয়েস্ট বেঙ্গল এবং কিছুটা তামিলনাড়ু উল্লেখ করেছেন, এখানে কিন্তু একটা এক্সট্রা লেয়ার যোগ হয়েছে। ঠিক সেম রিপোর্ট করেছে হচ্ছে আজকে টাইমস অফ ইন্ডিয়া দিল্লি, সেম রিপোর্ট। কারণ আমি সত্যি কথা, হয়তো তোমারই মতো আমি এই পশ্চিমবঙ্গের কাগজগুলো খুব একটা পড়ি না, কারণ তারা কোনো না কোনো পক্ষে হয়ে লিখবে, যাদের কোনো স্টেক নেই অ্যাজ এ হোল, তাদেরগুলোর মধ্যে কিন্তু চোখেটা পড়েছে প্রত্যেকেরই, যে এই বৃদ্ধিটা আসামের মতো কেরালার মতো বৃদ্ধি নয়, তামিলনাড়ুতে এসআইআর এর পরে একটু বৃদ্ধি। এবং উনারা খুব সুন্দর টার্ম ইউজ করেছেন, যে ইট ইজ আ সাইলেন্ট আটারেন্স অফ দ্য পিপল, মানে ইটস এ বিউটিফুল টার্ম, সাইলেন্ট আটারেন্স অফ দ্য পিপল, যিনি লিখেছেন আর কি, রূপেশ নাগপাল, এবং বলেছেন এই সাইলেন্ট আটারেন্সটা কিন্তু এসআইআর এর উপরেও 4 থেকে 6% আমরা দেখতে পাচ্ছি। তো হাউ ডু ইউ ইন্টারপ্রেট দিস সাইলেন্ট আটারেন্স? মানুষ কখন চুপ হয়ে যায়? যখন ভয় পায়। নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী বলছে আমরা ভয় নয় ভরসা দিতে এসেছি। ইলেকশন কমিশনও একই কথা বলছে, নির্ভয়ে ভোট দিন, কে দেখি আটকায়। অনেককে ধরা হচ্ছে না, নামগুলো যে খরগোশ, উচ্ছে, হ্যাপি কিং, এরা সব অনুপ্রাণিত মানুষ, এরা অনুপ্রাণিত হয়ে, কারা? উচ্ছের কারোর নাম হয় না? হ্যাঁ, সাংঘাতিক। এদেরকে নাম দিয়ে ট্রাবল মেকার দিয়ে এদের বলা হয়েছিল আর কি, তাদেরকে বলছে না না, এরকম করে বলা যাবে না। এই উচ্ছে হচ্ছে কলকাতার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা একটা জায়গা কন্ট্রোল করে, মানে ওই আমাদের শাহজাহানের পিঠের মতো, জাহাঙ্গীর, শাহজাহান, পুরো মুঘল বংশকে তুমি দেখতে পাবে। সে উচ্ছে আছে, ব্লু বোম, হ্যাপি কিং, মিস্টার ইন্ডিয়া, সব এরা এত সুন্দর সুন্দর উপাধি পেয়ে নাইটহুডের মতো আর কি, মানে তাদেরকে তাদেরকে এই নামে তাদের ডাকে কে? এই ডাঙ্গনাকে তাদের যারা অনুপ্রাণিত শিষ্যরা, ওই হ্যাপিদা আসছে, আরে ব্লুদা আসছে, বা উচ্ছেদা আসছে, এটা আমার জানা ছিল এ না। সাংঘাতিক সুন্দর, মানে এবং এদেরকে ধরে ধরে রাখা হয়েছে, এবং তারা বাড়ি থেকে বেরোলে তাদেরকে বলা হচ্ছে 1 বছরের জেল, কেউ আটকাতে পারবে না, নইলে 20 বছর, কোনটা টানবে? বসে আছে, আমরা নিজের চোখে, আমার দেখা, আমি জলপাইগুড়ি ছিলাম আমার কাকার বাড়িতে, আমার রাজগঞ্জের কাছে, ওখানে যে মহান মানুষটি, যিনি মোটামুটিভাবে 60,000 ভোট ওনার কথায় নিয়ন্ত্রিত হয় ইভিএম থেকে রাস্তায়, তিনি নিজের ঘরের দরজা লক করে বসে রেখেছেন, কারণ সিআরপিএফ এডিজি বলে গেছেন তোমার বাড়ির সামনে ওয়েবকাম রেখে গেলাম,
তুমি যদি বাড়ি থেকে বেরো দেখতে পাবো, চেষ্টা করো না, কারণ তার নামে এখনো অব্দি প্রায় 300-র উপর এফআইআর আছে, তিনি তাও কোনো গ্রেপ্তার হন না। এবং বলা হয়েছে তোমার ফোনটার থেকে কিন্তু, বা তোমার এই যে লোকেশনটার থেকে যেন কোনো ফোন বাইরে না যায়। তুমি করলে না, তোমার বউকে দিয়ে করালে, হ্যাঁ, এই লোকেশন থেকে যেন কোনো ফোন না যায় বাবা। সুন্দর হয়েছে, একটি গন্ডগোলও হয়নি। কে সেই বিশিষ্ট ভদ্রলোক? তার নাম হচ্ছে আসাদ আহমেদ, মানে ওখানকার খুব সুন্দর ভালো মানুষ আর কি। তিনি এরকম করে অনুপ্রাণিত করেন যে ভোটে আপনারা কেন কষ্ট করে ভোট দিতে যাবেন, আমি তো আছি। মানে এই যে অনুপ্রাণিত মজাগুলো হচ্ছে এরকম আর কি, যে আমি আছি, আপনি দেখলেন তো, আপনি গেলেন না, তাও 7 লক্ষ ভোটে 8 লক্ষ ভোট পড়ে গেল ডায়মন্ড হারবারে। এই যে মানুষ যায় না, কিন্তু কি একটা ভালো জিনিস, তুমি গেলে না, হয়তো তোমার নামটা লেখা হয়ে গেল, একদিক থেকে আরাম বটেই, কিন্তু এরকম করে দিনের পর দিন মানুষ ভুক্ত হয়ে। কালকে এই যার কথা বলছো আসাদ আহমেদ, সে কোন কেন্দ্রের? সে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আছে, তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকেন, বিভিন্ন জায়গায় তিনি অনুপ্রেরণা দেওয়ার দায়িত্বে থাকেন। তাদেরকে এরকম করে সুন্দর করে ধরে রাখা হয়েছে। তারও একটা নাম আছে ওখানে, আসু ভাই, এবং তার কাছে দরবার বসে আর কি, যে এই যে করে দিলেন এই দিনটা, আগামী 5 বছর কিন্তু তার মাধ্যমে অনেক কিছু মেটানো হয়। সেখানে 100 দিনের কাজ থেকে আরম্ভ করে আবাসের সমস্ত কিছু তিনি ঠিক করেন, কারণ তিনি যে এই দিনটা খেটে দেন তাকে 5 বছরের গ্যারান্টির জন্য। খুব এই জায়গাটাকে পরিবর্তন, এরকম কি সর্বত্র হয়েছে? এরকম সব জায়গাতে লোককে আটকে দেওয়া হয়েছে। এই নইলে কোনোদিনও আমাদের লোকরা, আমার এক ছাত্র বাবা বললেন যে যে স্যার আমি না 2006-এর পরে ভোট দিলাম। আমাদের তিনি থাকেন, মানে আমি বলেই দিচ্ছি দক্ষিণ 24 এর পাশে, ওনাকে বললে ওনার সিকিউরিটির প্রবলেম হবে, উনি মগরাহাট সংলগ্ন কোনো একটা জায়গায় থাকেন, এবং উনি সংখ্যালঘু, সবচেয়ে বড় কথা। তার ছেলে আমার ছাত্র, পিএইচডি ছাত্র, এবং তিনি বলছেন আমি 20 বছর বাদে ভোট দিলাম। মানে এই যে ধারণা হচ্ছে যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না। কি করে তিনি ভোট দেবেন? এখনো তো সেখানে ভোট হয়নি। না, এবার তিনি থাকতেন, উনি এখন এই মুহূর্তে বদলি হয়ে আছেন হচ্ছে মালদাতে, এবং মালদাতে ওনারা আছেন পরিবার নিয়ে। উনি 6 সালের থেকে প্রায় 19 সাল অব্দি অগ্রহাটে ভোট দিতে পারেননি, তারপর 24 সালে অব্দি উনি একটু জায়গা চেঞ্জ করে ভেবেছিলেন ভোট ভাগ্য বোধহয় বদলাবে, সেটিও বদলায়নি। 21-এ এবং 24-এ এবার উনি পেরেছেন। উনি বললেন যে স্যার 6-এর পরে 26-এ ভোট দিলাম। মানুষের কাছে অ্যাচিভমেন্ট, যাকেই ভোট দিন, দিন না সরকারের পক্ষে বিপক্ষে, নোটায় দিন, কিন্তু ভোটটা দিন। আমরা এটাই বলেছি মানুষকে, আমরা মানে এটা স্ট্যাটিস্টিক্স করা হয়নি, এটা করা আমাদের সিলেকশন কমিশনের কাজ নয়। করলে সুন্দর হতো, এটা হয়তো তোমাদের মতো সাংবাদিকরা যদি ফিল্ডে থাকতো, যে কবের বাদে ভোট দিলেন বলুন তো, এরকম একটা 15% লোক বেরোবে যাদের নামে ভোট হয়ে গেছে, আসেনি সে ভোট দিয়ে গেছে, যে আমি এলাম বেরোলাম, রাস্তার মোড়ে কোনো উন্নয়ন নেই, বুথের সামনে কোনো উন্নয়ন নেই, একদম অনুন্নতভাবে, বুথের ভিতরেও নেই, বুথের ভেতরেও নেই, নির্ভয়ে গিয়ে ভোটটা দিলাম। ওকে, তাহলে এই যে তোর ভাষায় ক্রিমি লেয়ার অ্যাডেড, হোয়াট ডাজ ইট মিন? আমার কাছে শব্দটা, এটা ছিল ওবিসিদের মধ্যে বলা হতো যে ওবিসিদের কয়েকটা জেনারেশন হয়ে গেছে, যে জেনারেশনগুলো 20 বছর 30 বছর 40 বছর ধরে রিজার্ভেশনের সুবিধা পাচ্ছে, তাদেরকে বলা হতো, বলা হয় এখনো, ইজ দ্য ক্রিমি লেয়ার। সেটাকে বাদ দিতে হবে। সেটা বাদ দেওয়া যায় না, কেননা কাস্ট নির্ভর রাজনীতিতে। তো এখানে ক্রিমি লেয়ার অ্যান্ড সাইলেন্ট অ্যাটারেন্স, এই যে দুটো শব্দের প্রয়োগ হচ্ছে, লেট আস ডাইসেক্ট দেম। ইয়েস, সাংবাদিকরা যারা বলতে চাইছেন বিভিন্ন জায়গায়, কালকে আমি ন্যাশনাল প্রোগ্রামও দেখছিলাম, ইনফ্যাক্ট সকালেও দেখছিলাম, সকালটা তো ভিড়ভাট্টা উত্তেজনা কম থাকে, খুব সুন্দর করে অ্যানালিসিসগুলো হয় সকালবেলা, এবং সেটা যে কোনো চ্যানেলে, এনডিটিভি হোক, ইন্ডিয়া টুডে হোক, আমার ভালো লাগে দেখতে। রাত্রেবেলা সব উত্তেজনায় রেগে 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 চলে আসে আর কি। হ্যাঁ, সকালবেলা অ্যানালিসিস করতে করতে, যে বললেন আপনি সাইলেন্ট অ্যাটেন্ডেন্সের কথাটা, অনেকেই বলছে যে ভেলভেট রিভলিউশন, অনেকে অনেক সুন্দর সুন্দর টার্মগুলো সকালে আজকে শুনে এলাম তোমার কাছে আসার আগে, সকাল 6টা। এগুলো সব বড় ফ্রম আদার, যে চুপচাপ, তুমি এককালে লিখছে চুপচাপ ফুলে ছাপ, হ্যাঁ, এইরকম জায়গা দিয়ে এটা একটা ভার্সান সুমনদা, যে মানুষ মানে এবারও চুপচাপ ফুলে চাপি হয়েছে, খালি ফুলটা বদলে গেছে, এই বলতে চাইছো? মানে আমাদের ধারণা নিঃসন্দেহে বদলে গেছে। আবার এটাও সত্যি যে একটা অংশ কিন্তু এটাও আছে, যেটা
তৃণমূল প্রচার করতে চাইছে, সরকারি প্রচার করতে চাইছে, এবং এটা কিন্তু সব ক্ষেত্রে ভুল নয়। আমি যে পন্থীরই সমর্থক বা বিরোধী হই, আমি বিজ্ঞানের ছাত্র, যে এসআইআরে কিন্তু তোর নাম কাটা গেছে, কেটে যাবে কিন্তু। ভোট দিতে যদি না আসিস, আমরা বাঁচিয়ে রেখেছি তোর নামটা, কেটে যাবে। এবং এসআইআরে যাতে নাম না কেটে যায়, এটা আমি আসামেও দেখেছি। মানে ইনফ্যাক্ট আসামে আমাকে কাজে যেতে হয়েছিল ছাত্রদেরকে নিয়ে ফিল্ড ট্রিপে, সেই কাজিরাঙাতে। সেই সময় আমার নওদা বিধানসভা দেখা হয়ে গেছে, নওদা বলতে বলতে নওগাঁ বিধানসভা দেখা হয়ে গেছে, যে ভোরে ভোরে এখানকার যে কলকাতা পশ্চিমবঙ্গের বাঙালি যাচ্ছে ভোট দিতে, একটা বিরাট অংশ ভোট দিতে যাচ্ছে আসামের, পরিষ্কার কথা, সরকারের ফরের জন্য। আর কিছু আছে, আমি বলতে আমার কোনো বাধা নেই, বিশেষ করে সংখ্যালঘুরা যাচ্ছে যাতে ভোটে, এটা ভয় দেখিয়ে দেওয়া হয়েছে ধুবড়ি, নওগাঁ এসব জায়গায় নাম কিন্তু কেটে যাবে। এটা মুর্শিদাবাদ মালদাতেও হয়েছে, দিনাজপুরেও হয়েছে, আবার এমনও হয়েছে, আমি এটা বলতেই পারি, কোনো বিজেপির পঞ্চায়েত বলেছে দেখ রয়ে গেছে বলে হিন্দুদেরও কিন্তু নাম। শোনো, এই ব্যাপারটা বলাতে এবার একটা প্রবণতা হয়েছে, এটা 2% হলো। আমি এটা 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 যদি কোনো বিরোধী দল উড়িয়ে দেয়, তাহলে কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা হবে। এসআইআর এর নাম যদি ভোট না দিই, নাম কেটে যেতে পারে। তাহলে এসআইআর হ্যাড টু pronged effect. One, it brought the মানে base down. At the same time, there has been a marginal increase because of the SIR threat. এটা তো গল্প। এবং সুমনদা একটা জিনিস তাহলে এই দুটো এক জায়গায় করলে সেটা কার পক্ষে যায়? বিরোধী পক্ষে যায়। কারণ কেন বলছি, এই ভয়টা খুব মজার ভাবে, তুমি যদি মনে করো কলকাতার সো কল্ড শিক্ষিতই বলছি, উর্ধ্বশিক্ষিত প্রিভিলেজড একটু আমরা বলি আপস্টার্ট যে ভোটার অংশটা, বা কলকাতা সংলগ্ন 50 কিলোমিটারের মধ্যে, তাদের মধ্যে তোমাকেও যেমন ভোটের লাইনে এসআইআর কোনো কারণ না, লজিক্যাল ডিসক্রিপিয়েন্সিতে চ্যাটার্জি চট্টোপাধ্যায়, আমাকে ভট্টাচার্য দাঁড়াতে হয়েছে। তুমি কিন্তু লোককে আবার উল্টো দিকে এসআইআর এর জন্য অনেকে ভোট দিতে বেরোয় না সুমনদা, এরা কিন্তু ভোট দিতে যাচ্ছে। এটা কিন্তু সরকারের পক্ষে করে সুবিধাজনক হবে না। সরকার চায় শহরের ভোটটা যেন আরো কম পড়ে। সরকারের এই যে শহর কলকাতা সংলগ্ন 50 কিলোমিটার এবং নদিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, যেখানে 110টার মধ্যে 109টা সিট তৃণমূলের, এবং আমি বলে দিচ্ছি 142টার মধ্যে ভাগ্যিস নদিয়া আছে বলে আমরা সংখ্যা বলতে পারছি, বিজেপি 13টা, 129টা কিন্তু তৃণমূলের। এখানে কিন্তু মনে রাখতে হবে 54% থেকে 56% থেকে 60% মাত্র পোলিং হয়েছে। সেখানে কিন্তু আবাসনের লোকরা নামবে, কারণ তাদের দুটো জিনিস আছে, তাদের বিরোধিতা আছে আরজিকর নিয়ে, 26,000 চাকরি চুরি নিয়ে, সাংঘাতিক সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিয়ে তারা অনেক বেশি ভোকাল, অনেক বেশি টকেটিভ। তারা হয়তো গরম লাগছে, জল লাগছে, ভোট দিতে যায় না, কিন্তু এবার তাদের তাড়া করছে কিন্তু এসআইআরে যদি ভোট না যায়, ডেকেছে যদি বেঁধে যায় বাবা দিয়ে আসি। এবং আমি তোমাকে, এটা আমি তার নাম করছি না, বহু লোকজন যারা যাচ্ছে, মানে আমি খুব সুন্দর, মানে এই যে বয়স্ক লোকেদের 85+ এবং প্রতিবন্ধীদের, তারা ভোট দিচ্ছে, বিভিন্ন আমার ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে পড়ায়, রাজবিহারে তারা ভোট দিচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা মত প্রকাশ করছে, তারা বেরিয়ে আসছে। এবং সেখানে অনেক কিছু আমাদের কাছে আসছে, যে শহরের অঞ্চলের কিন্তু সেই কম পোলিং হবে না এবার, যেটা সরকার পক্ষ আশা করে বসে আছে, যে আমি কলকাতা সংলগ্ন 20 কিলোমিটারটাকে আমি ছেড়ে মোটামুটিভাবে ওই কলকাতা পোর্ট দিয়ে খরগোশ দিয়ে কন্ট্রোল করে নেবো, আর বাকি তোমার পড়ে আছেই সন্দেশখালী থেকে মগরাহাট, গোসাবা থেকে ক্যানিং বা আরামবাগ গোঘাট। হবে না, কোনো চান্স নেই। সিআরপিএফ ইলেকশন কমিশন করতে দেবে না। এবং আমি আসার আগেই আমার অঞ্চলে শুনে এলাম যে মানিকতলা, বেলেঘাটা অঞ্চলে আন্দাজ করে করে কারা কারা পোলিং এজেন্ট হতে পারে থ্রেট দেওয়া শুরু হয়েছে। ধর যারা মোটামুটি বিজেপি সমর্থক, হোস না, কিন্তু কোনো চান্স নেই। এই প্রত্যেকটি নম্বর দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ইলেকশন কমিশনে, যে নম্বরগুলো থেকে থ্রেট আসছে। কারণ মানুষ একটা সময় দেয়ালে পিঠ টিকে গেছে, মরতে মরতে মার করতে খেতে। আরেক সুমন চট্টোপাধ্যায় গান ছিল, মার খেতে খেতে মার খেতে খেতে একদিন জিতে নিতে যদি বড় ভালো হতো। একদিন তো জিততে হবে বড় ভালো হওয়ার জন্য। উনি অবশ্য অন্যরকম জায়গায় চলে গেছেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু এই গানগুলো উনি লিখেছিলেন এক সময়। কিন্তু এই যে ন্যারেটিভ একটা তৈরি হয়েছে, উইচ ইজ স্প্রেডিং ভেরি ফাস্ট, সেটা হচ্ছে যে
এই যে হাইয়েস্ট এভার টার্ন আউট, এটা হচ্ছে ইজ অ্যান এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার এগেনস্ট ইলেকশন কমিশন অ্যান্ড বিজেপি। সহজ ভাষায় একটা কথা বলি, এটা নিয়ে আমার বলতে কোনো অসুবিধা নেই, যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা 2019-এও দেখেছি, 21-এ আরো বেশি দেখেছি, 24-এ প্রায় বেশি, সেম 95% এমনিতেই ভোট দিতে আসে, 92 থেকে 95%। সেখানে রাজাবাজার থেকে মেখলিগঞ্জের কোনো পার্থক্য নেই, মানে একদম ইকুয়াল কমিটমেন্ট অর ইন্টেনশন। সেখানে আমরা দেখেছি গ্রামীণ হিন্দু, নাগরিক হিন্দু বা শহুরে হিন্দু, গ্রামীণ হিন্দুর মধ্যে টার্ন আউটটা ছিল 70%, আর শহুরে হিন্দু, আমি কিন্তু উত্তরবঙ্গ আর বঙ্গের টাউন শহরগুলোকে ধরে কথা বলবো, বহরমপুর, তুমি যেগুলো ঘুরেছো, তোমার জানা জায়গা, রায়গঞ্জ, জলপাইগুড়ি শহর, আমি সেকে কলকাতার সঙ্গে তুলনা করছি না, কিন্তু একটা টাউন শহর, গ্রামীণটা গ্রাম, সেখানে হিন্দু গ্রামীণ অঞ্চলে ভোট দিত 70%, আর শহুরে জায়গায় ভোট দিত 60 থেকে 62%। ওই বুথগুলোতে কিন্তু এইবার, মানে আমি পরিষ্কার করে, ওখানে কি সংখ্যালঘু নেই? আছে। আমরা কিন্তু সেইখানে প্রায় দেখতে পাচ্ছি গ্রামীণ হিন্দু ভোটগুলোর মধ্যে সংখ্যাটা প্রায় 88-89% পৌঁছচ্ছে, এবং শহুরে টাউন অঞ্চলের ভোটারদের বুথে পরিষ্কার করে ওই 70%টা গিয়ে, এই 60%টা গিয়ে কিন্তু 62%রা 71-72% ছুটছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, হিন্দু অঞ্চলে ভোট দেওয়ার প্রবণতা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে বেড়েছে, এবং সেটা আমার মতে সরকারের এই কথাগুলো খুল্লা তোষণের জন্য, বিভিন্ন ধর্মীয় ভাতা দেওয়ার জন্য, মহরমের জন্য বিসর্জন পেছানোর জন্য, এবং আজকের দিনে দাঁড়িয়ে যে সাংঘাতিকভাবে বকটুই ঘটার জন্য, যে জিনিস আজকে চূড়ান্তভাবে শামশেরগঞ্জের এই ঘটনা মুর্শিদাবাদে কি এফেক্ট করেছে সেটা বুঝিয়ে দিয়েছে জাফরাবাদ। 97% পোলিং জাফরাবাদের ওই জায়গা অঞ্চলে, ধুলিয়ানে এবং মোথাবাড়িতে 96% পোলিং। এটাকে আমি কি করে SIR দিয়ে ব্যাখ্যা করবো সুমনদা? এ তো আইদার অ্যাঙ্গার, অথবা আমি এই সিস্টেমটাকে রাখতে চাই যে কোনো একটা দিকের ভোট। এবং আমি কিন্তু সেখানে কিছু ছবি দেখেছি, এবং সেটাও ন্যাশনাল। এই মজারটা হচ্ছে এটা কোনো আমাদের এখানে পশ্চিমবঙ্গের কোনো টিভি চ্যানেল দেখাবে না। সেখানে খুব আশ্চর্যভাবে জাফরাবাদের লাইনে দাঁড়িয়েছেন সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, তারা দুজনেই কথা বলছেন হেসে হেসে, মিলন বন্ধ হয়নি, কিন্তু তারা একসঙ্গে ভোট দিতে আসছেন একটা উদ্দেশ্য নিয়ে। তারাও চাননি এরকম খুল্লাভাবে হরগোবিন্দ দাসের এবং চন্দন দাসের হত্যা হোক, ঠিক উল্টো পারের দীপু দাসের মতো। আমরা বাংলাদেশ নই, আমরা এখনো পশ্চিমবঙ্গ, যেখানে হিন্দু মুসলমান আছে, থাকবে স্বাভাবিকভাবে। না, কিন্তু কথা হচ্ছে এই কথাগুলো ভূতের মুখে রাম নামের মতো শোনায়। তোমরা 30% জনতাকে সম্পূর্ণ এক্সক্লুড করে তোমাদের ভোটিং ক্যালকুলেশন করো। ইন কেস অফ বেঙ্গল ইট ইজ 30, ইন অল আদার স্টেটস। এখন আই এম টোটালি অপোজ টু ইট, লেট মি টেল ইউ টু ইয়োর ফেস। কেননা পশ্চিমবঙ্গের গ্রামীণ মুসলমান আর উত্তরপ্রদেশের মুসলমান এক নয়, ঠিক আছে? আমি যেহেতু এই রাজ্যটাতে দীর্ঘদিন সাংবাদিকতা করছি, একটা বিজেপি ভীতি, সেটা তৃণমূল কংগ্রেস তৈরি করে উইথ অ্যান এজেন্ডা। কিন্তু এবার দেখছি দ্যাট ইজ বিং রিইনফোর্সড বাই বিজেপি লিডারশিপ। বারবার এই যে বলা যে আর 4টে বিয়ে করা কি উচিত? আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে ইউসিসি চালু করার সঙ্গে 4টে বিয়ের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে, হাউ মেনি মুসলিম হাউসহোল্ডস হ্যাভ মোর দ্যান ওয়ান ওয়াইফ? If you go into statistics, it will be below 1%. Let me tell you. So I think you are egregiously not only alienating. আমার মনে হয় there is a method in the madness. তোমাদের দল কি চাইছে যে মুসলিম ভোট মমতার কাছেই কনসলিডেটেড থাক?
আর কংগ্রেস, সিপিএম ইত্যাদিদের কাছে চলে গেলে আবার যদি এরা কিছু কিছু সিট নিয়ে আসে, দেন দে উইল বি দ্য আনসার। সুমনদা, এ নিয়ে আমাদের সৎসঙ্গচালক মোহন ভাগবতের পরিষ্কার কথা আছে যে আমরা কোনোদিন, পাগলে এগুলো বলে যে 20 কোটি মুসলমানকে দেশ থেকে বার করে দেবো। দে আর সিনিক, সাম কাইন্ড অফ, মানে সিনিক তাদের মধ্যে আছে। সে যদি বিজেপির মধ্যেও কেউ থেকে বলে থাকে, আমি তার দায় নেব না। তো ঘটনা হচ্ছে, আমার কাছে এখানে সবাই হিন্দু। যে মন্দিরে যায় সেও হিন্দু, যেটা মোহন ভাগবতী বারবার করে বলে, যে মসজিদে যায় সেও হিন্দু, যে চার্চে যায় সেও হিন্দু, এবং যে কোনো জায়গাতেই যায় না, যে নাস্তিক, সেও হিন্দু। এটা হচ্ছে কালচারাল হিন্দুইজম। আমরা ভৌগোলিক সাংস্কৃতিকভাবে এই হিন্দুস্তানে থাকা হিন্দু। এই হিন্দুর সঙ্গে ধর্ম হিন্দুর কোনো মিল নেই। এবার আসি যেটা কমন ন্যারেটিভ, আমাদের একটা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ আছে সংঘের তরফ থেকে, যেখানে প্রায়, শুনলে অবাক হয়ে যাবেন, 1.5 কোটি মেম্বার। এবং এই যে তুমি যে বললে, এটা হচ্ছে বাকি দলগুলো করে ভয় দেখিয়ে বিজেপির বিরুদ্ধে যারা স্ট্রং, সেটা অখিলেশ যাদব হতে পারে, সেটা তেজস্বী যাদব হতে পারে, সেটা ডিকে শিবকুমার হতে পারে, সেটা বিজয়ন হতে পারে, তাদেরকে ভোট দিতে ভয় দেখানো হয়। ওই জন্য ইমাম ভাতাটা দেওয়া হয়, যে তারা যাতে তাদের মাথা, কারণ তারাই তো সবচেয়ে অশিক্ষার শিকার। সাচার কমিটির রিপোর্ট, যদি আবার সাচারকে ডাকা হতো, রাজেন্দ্র সাচারকে, তিনি বলতেন, বাবা এ তো আমি দেখে গেছিলাম নরক, এ তো হাবিয়া দোজক, সপ্তম নরক। নজরুল যা লিখেছিলেন, সপ্তম নরকে পৌঁছে গেছে। মুসলমানদের যে কি অবস্থা, যে কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা মুসলমানের ভোট চাই কিন্তু পাই না। উল্টো দিক থেকে সরকার থেকে যদি ক্রমশ বলা হয়, 1 সেকেন্ডে যদি উস্কে দিতে পারি, 1 সেকেন্ডে তিনি আজকে দাঁড়িয়ে কোনো জায়গায় এসে, মানে ছদ্ম ইসলামিয়ানা সাজা, মাথায় ঘোমটা টেনে সারা দিন রাত খেয়ে ইফতার করা, এগুলো, মানে আমি একটা লোকের বাড়িতে যাচ্ছি, আমি সারা দিন রাত খেয়ে তার সঙ্গে উপোসের পুজোতে বসে পড়ছি। এটা কি হয়? এই যে তাদেরকে বুঝিয়ে দেওয়া, তোমরা কিন্তু স্পেশাল, তোমরা হেলমেট না পরলেও চলবে। কেন? আমরা কি বলছি? আইপিসি বলি, আমরা বলি হিন্দু পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় ন্যায় সংহিতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় জনতা পার্টি, কোনো জায়গায় লেখা আছে হিন্দু জনতা পার্টি, হিন্দু স্বয়ংসেবক সংঘ? মানে তাতেও যদিও তাদের হিন্দু নিয়ে আপত্তি থাকে, আমরা বারবার করে আমাদের আবাস যোজনা, জল যোজনা, নল সে জল, কোনো জায়গায় নরেন্দ্র মোদী থেকে, রাষ্ট্রীয় থেকে কোনো জায়গায় কোনো আলাদা করা হয়েছে যে মুসলিম কৃষককে দেবো না? দীনদয়াল যুব যোজনা, যেগুলো চালাতে দেন না, মানে এই নিয়ে তোমার সঙ্গে আমার যেটা বলা, যে কেন চালাতে দেন না, এই যে 25টা কেন উনি যুব ভাতা দিচ্ছে ধার করে, কারণ দীনদয়াল যুব যোজনা যদি চালাতে হয়, আবার সেই আবাসের মতো ধরা পড়বে। যুব যোজনা তার চালালে আমার তো রাজকোষে চাপ পড়ে না। কেন্দ্রীয় সরকারই তো আমাকে 10,000 টাকা, 12,000 টাকা 2 বছরের কোনো স্কিল তাকে দেখাতে হয়েছে, পোল্ট্রি শিখছে, না এআই শিখছে, না কোনো রকম ডেয়ারি শিখছে, না কিছু সাংবাদিকতা শিখছে, ক্যামেরার মতো কাজ শিখছে, তার জন্য তাকে 10,000 টাকা করে দেওয়া হবে। বন্ধ করে রেখেছে। কেন বন্ধ করে রেখেছে? ওই 10,000 টাকাটা ওই লোকের কাছে যাবে না। সেইখান থেকে সেই 10,000 টাকা থেকে, তার থেকে 30-70 যে গল্পটা দোলা সেন বলেন, সেটা তো করতে হবে। দরকার নেই বাবা, আমি ধার নিই, আমার মতো করে চুরিটা করি, আমি করি। কেউ কোনো বোকারা, কোনো সমস্ত, কংগ্রেসই রাজ্য, ডিএমকে রাজ্য, বিরোধী তো তারা বিজেপি, প্রত্যেকটি রাজ্যতে পিএম বিশ্বকর্মা চলে, পিএম কৌশল চলে, দীনদয়াল যুব যোজনা চলে। সাহেব সিং সোনি হরিয়ানায় এসে এই যে চালু করলেন, যেটা আমরাও আমাদের সংকল্পপত্র বলেছি, আমরা সক্ষম প্রকল্প চালু করব। যে সক্ষম প্রকল্প মানে, আমি 2,000-3,000 টাকা দেবো না, আমি 10,000 টাকা করে দেবো, কিন্তু দেখাতে হবে সে ওয়েল্ডিং শিখছে, সে প্লাম্বিং শিখছে, সে ইলেকট্রিক্যালের কাজ শিখছে, সে ক্যামেরার কাজ শিখছে, সে এআই শিখছে। 2 বছরের মধ্যে তাকে রেডি করে দেবো আমরা, এবং তাকে সার্টিফিকেটটা দেখাতে হবে, দেখো এইটা করেছি, আমি এবার কর্মক্ষম। এই জন্য নাম হচ্ছে সক্ষম যোজনা। আমি এমনি ভাতা দিয়ে দিলাম, কিন্তু সেখানে স্ক্রিনিং কে করবে? স্ক্রিনিং করবে একদম, যারা যে অ্যাপ্লিকেশন যে করা হয়। আমি বলছি ভারতবর্ষের চিত্র, আমরা এই স্ক্রিনিংগুলোতে থাকি অনেকগুলো জায়গাতে, আমরা দেখেছি যে লোকটা সোলার কাজ করে, খেতে পাচ্ছে না, বীরভূমের আমরা অঞ্চলে গিয়ে দেখছি, হাসান, নানুর, এসব জায়গাতে গিয়ে সে বিএম বিশ্বকর্মায় পেলে এই মুহূর্তে পেতে পারে। লাখপতি দিদি, আজকে লাখপতি দিদি, তাকে কোনো ব্যবসায় তাকে এর মধ্যে 1% ঋণ দেওয়া হয়। 13 লক্ষ লাখপতি দিদি তৈরি হয়ে গেছে, আমাদের এখানে একজনও নয়। সেই লাখপতি দিদিরা যে কোটিপতি দিদির দিকে এগোচ্ছেন, এবং তার সঙ্গে শুধু মহিলা নয়, পুরুষরা পর্যন্ত তার ব্যবসায় উদ্যোগে জমা হয়েছে। এবং এগুলো আমরা করতে করতে, মানে এ জিনিস, মানে ভারতবর্ষের মধ্যে
এই যে On রোজগার a ballpark, how many such central প্রকল্প have not entered Bengal? অ্যাটলিস্ট 27টা আমি নাম ধরে ধরে বলে দিতে পারি। পিএম কৌশল, পিএম বিশ্বকর্মা, পিএম নিধি, দীনদয়াল যুব প্রকল্প, আয়ুষ্মান ভারত, তারপর হচ্ছে পোষণ নিধি, নল নল সে জল যেটা বলা হয় সেটা বলে আসে না, সূর্য ঘর, সোলার, চাষি। আমরা সবসময় হোয়াইট কলার জব, শিল্প, বড় বড় কথা বলছি। আমার সুমনদা, তুমি তো অনেক পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছো, তুমি এখনো বলো তো আমাদের এখানে সবচেয়ে বেশি রোজগারটা কোথা থেকে আসে? চাষিদের থেকে, মৎস্য চাষিদের থেকে, যারা সো কল্ড হোয়াইট কলার জব নয়, যারা স্যামসাং আইটিতে চাকরি করে না। সেই 5 কোটি লোক একটা কোল্ড স্টোরেজ পায় না, মাছের প্রসেসিং করতে পারে না। আমি মালদা দেখে এলাম, আম মানে হিমসাগরের থেকে পৃথিবীতে আমি সেরা আম এখন অব্দি পাইনি। মানে পৃথিবীতে এর থেকে বেশি 1 মাস হয়, ওই 1 মাসের যে আমটা আমরা যদি সারা বছর রেখে দিতে পারি, সেইটা পারার কোনো সুযোগ নেই। প্রায় ওদের হিমসাগরের চাইতে 100 গুণ বেটার আম হচ্ছে ল্যাংড়া। তুমি ভালোবাসো, ঠিক আছে, ল্যাংড়া, একই গল্প, একই গল্প। হিমসাগর ল্যাংড়াতে রাখতে পারে না তারা, রেখে দিতে পারে তো সারা বছর কোল্ড স্টোরেজে। সে তো আলুও পারে না। আলুও পারে না। আলু তার আজকে তুমি 900 টাকা হচ্ছে এমএসপি, তাকে এখানে 200 টাকায় বিক্রি করে দিতে হচ্ছে পেপসি আলু। কোল্ড স্টোরেজ নেই। সৌর বিদ্যুৎ লাগালে বিদ্যুৎটা ফ্রি হয়ে যায়। আমাদের এখানে অসাধারণ গোয়েঙ্কাজি, সুন্দর ক্লাবও চালাচ্ছেন, সরকারও চালাচ্ছেন, ইলেকট্রাল বন্ডও দিচ্ছেন, মনোপলি। এবং এক্ষেত্রে সিপিএম মাঝে মাঝে বলেন আমরা বেসরকারীকরণের তীব্র নিন্দা করি। তুমি তখন সাংবাদিকতার শীর্ষে 1986 জ্যোতিবাবু প্রথম প্রাইভেটাইজেশন করেছিলেন সিএসসি। এবং আজকে যারা বলে বেসরকারীকরণ করি না, আচ্ছা, বিজেপি ক্ষমতায় এলে কি এই মনোপলি ভেঙে যাবে? অবশ্যই বোম্বে নিঃসন্দেহে ভাঙবে, গ্যারান্টি দিয়ে ভাঙবে। বেসরকারীকরণ মানে কি, তুমি জিওও নিতে পারো, তুমি ভোদাফোনও নিতে পারো, তুমি এয়ারটেলও নিতে পারো, ওরাও কম্পিটিশন করবে। সুমন চট্টোপাধ্যায়, অরিন্দম ভট্টাচার্যকে বোঝানো। সিএসসি জানে আমাদের থেকে ছাড়া কেউ বিদ্যুৎ নেবে না। এই যে দিল্লিতে গেলাম, এমটিএনএল একটা দিকে বিদ্যুৎ দেয়, আরেকটা দিকে দেয় দিল্লি স্টেট ইলেকট্রিক কর্পোরেশনে, আরেকটা বাজাজ। কে বেশি দেবে ভাই? মার্কেট ইকোনমি। ওইসব সরকারি কন্ট্রোল বদ্ধ ইকোনমির যুগ চলে গেছে নরসিংহ রায়ের থেকে। তাহলে মানে সিএসসির এই একচেটিয়া দৌরাত্ম্য থেকে বাঙালি মুক্তি পাবে? পাবে। 7 টাকা 40 পয়সা ইউনিট। এই যে এসি চালাচ্ছি আমরা, আমাদের বিল আসে 4,000 টাকা। চেন্নাই আমাদের মতো হিউমিড, সেখানে বিল আসে 2,300 টাকা। আমার বন্ধুরা বলছে, এবং আমি নিজে গিয়ে দেখেছি, তামিল এবং বাঙালি, মুরুগান আমাকে বলছে ক্যা বাত হ্যায়, हमारा तो 650 यूनिट जाता है, एसी चलाना पड़ता है। কারণ ওদের তো 3টে সিজন, হট, হট আর হটেস্ট। শীতকাল শরৎকাল বলে কিছু নেই চেন্নাইতে, সারা বছর এসি চলে। 2,500 টাকা 3,000 টাকা, আমাদের 6,000 7,000 টাকা লুটছে বিদ্যুতের নামে। WBECDCL এবং সিএসসি, আমার যেহেতু দুটো জায়গাতেই দুটি ফ্ল্যাট আছে বলে আমি জানি, ওটাকে 19-20, কারণ ওই বিদ্যুতের থেকে তো তোলাটা দিতে হয় না ইলেকট্রাল বন্ডে। নইলে কি করে আমাদের থেকে না লুটে ইলেকট্রাল বন্ড উনি কি করে 500 কোটি দেন? উনি কি করে আজকে মোহনবাগান ক্লাব কেনেন? সব তো চালাতে হবে, কারণ মোহনবাগান ক্লাবটা তো সরকারি ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব এখন হচ্ছে সরকারি ক্লাব। কোনো জায়গায় গণেশ বসে আছে, কোনো জায়গায় কার্তিক। দ্যাটস ওকে, সেটা তো গেল, সেগুলো তো ট্রিভিয়াল ইস্যুস। আমি মোটামুটি আই ওয়ান্টেড টু আস্ক ইউ দিস কোয়েশ্চেন্স অ্যান্ড গেট ইউর পয়েন্ট অফ ভিউ। মানে তোমাকে একটা লাইন যোগ করে দিই, না, যে কারণে আমি নর্মালি যাদেরকে ইন্টারভিউতে ডাকি তাদের কথা এত মন দিয়ে শুনি না। আই ইন্টারজেক্ট ভেরি ভেরি রেগুলারলি। ঠিক ঠিক। But in your case, I haven't done it. You must have noticed. Not because I like you, but because I want people to know the perspective. এবং এই যে লেফট লিবারাল বলা হয়, যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাকি একটা বিরাট রাগ। ইফ দ্যাট ওয়ার সো, আমি একটা খুব প্লেবিয়ান সাংবাদিক, ফুটপাতের লোক, না আমি বলছি, তাহলে আমি বিশ্বাস করি যে বঞ্চিত মানুষের কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় প্রতিবাদ বা প্রতিরোধ ভোটের দিন আমরা দেখতে পেতাম। নট উইথস্ট্যান্ডিং দ্য সিকিউরিটি কভার, যদি আমি শান্তিপূর্ণভাবে একটা জায়গায় বসে, তাহলে বঞ্চিত লোকেরা তাদের কাছ থেকে কোনো কান্নার রোল শুনতে পাচ্ছি না। আর তারা যারা বঞ্চিত হয়ে ক্রোধান্বিত হয়ে ভোট দিতে গেছে,
তাদের জন্য শহুরে বাবু এবং কিছু লোক তারা আগে থেকেই বুঝতে পেরে এটাকে এসআইআর এর বিরুদ্ধে মানুষের রায় বলে চালাচ্ছে। তো এই ন্যারেটিভটা নিয়েও আমার কোশ্চেন ছিল। সো ইউ হ্যাভ কম্প্রিহেন্সিভলি আনসার্ড অল ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ। এগেন আবার বলছি, বাট আই হ্যাভ নো কোয়ারেল উইথ দ্যাট। আর থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ধারণা আমার দর্শকরাও, আমার তো সব অল্প দর্শক, মিলিয়ন ফিলিয়নের ওসবের দর্শক নেই। ক্লাস আর মাসটা তো আলাদা। না না না, সেটা আমি নিজের মুখে কেন বলবো। তো কথা হচ্ছে কিন্তু আমার দর্শক যারা, তারা ভেরি ডিসার্নিং দর্শক। কেননা আমি যদি একটা পান থেকে আমার চুন খসে যায়, এই যে একটা শেখ বিনোদ ভুল করে বলে দিয়েছি, ওটা শেখ বিনোদ হবে না অন্য গুন্ডা হবে, আমার কমেন্টে অন্তত 30 জন লিখে দিয়েছে। আর আমি কি হয়েছে, বিকজ অফ মাই এজ, আরেকটা হচ্ছে আমি তো কিছু দেখে কথা বলি না, ফলে এক্সটেম্পো বলতে গেলে ভুল হয়ে যায়, আর অত মনেও থাকে না। প্রচুর লোক আমার একদম প্যান্টেলুন খুলে নেয়। সুতরাং আশা করি তোমারও খুলবে, আর যেগুলো খুলবে সেগুলোকে আমি তোমার কাছে ফরওয়ার্ড করে দেবো। কিন্তু আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি এনচ্যান্টিং অ্যান্ড ইনফরমেটিভ ডিসকাশন which has put things in perspective from one political angle. But we live in democracy. Why should we only listen to একদল লোকের কথাই শুনে যাব আর তাদেরকেই বেদ বলে মানব? আমি সেই সাংবাদিকতায় বিশ্বাস করি না। নমস্কার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ।